আমরা এখন আমাদের আসলে মোটামুটি চ্যাপ্টারটা গুছিয়ে এনেছি এবং শেষ করে মানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। বাট তারপরও কিছু জনপ্রিয় বা আমাদের চারপাশে ঘটে যাওয়া এমন বেশ কিছু এক্সাম্পলের দিকে তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেগুলো আসলে তোমরা হরহামেশাই ঘটতে দেখো। সেগুলো কিন্তু আমাদের এতক্ষণ ধরে পড়ে আসা রাসায়নিক বিক্রিয়ার পার্ট। যেমন একদম প্রথমটার দিকে তাকাই, জ্বালানি। জ্বালানিটা কোন ধরনের বিক্রিয়া বা জ্বালানি যারা আছে তারা আসলে কি করে? তুমি নাম শুনে হয়তো মনে করতে পারো যে তারা আসলে আগুনের সাথে বিক্রিয়া করতে পারে বা অক্সিজেনের উপস্থিতিতে তারা দহন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সেটা খুবই সত্যি কথা। দ্যাট ইজ আমাদের যে হাইড্রোকার্বনগুলো রয়েছে, অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেনের যে যৌগগুলো রয়েছে, তাদের সাথে তারা বিক্রিয়া করে। কিসের উপস্থিতিতে বিক্রিয়া করে? অবশ্যই বুঝতে আর বাকি নেই, অক্সিজেনের উপস্থিতিতে তারা বিক্রিয়া করে। এবং বিক্রিয়া করে তার প্রোডাক্ট কি সেটাও আমরা জেনে এসেছি, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। আমি তোমাদের যখন দহন বিক্রিয়া পড়াই তখন আগেই বলে রেখেছি, আমাদের পৃথিবীতে যতগুলো অটোমোবাইল রয়েছে, যতগুলো কার রয়েছে, ট্রাক রয়েছে, যানবাহন রয়েছে, ইভেন আমাদের প্লেন, জাহাজ, যাই বলো না কেন, প্রাইম মুভার বলে জিনিসটা পরিচিত, সেটা অবশ্যই আমাদের এই বিক্রিয়াগুলোর মধ্যে পড়ে। আমরা লিটারালি অচল হয়ে পড়তাম যদি এই জ্বালানির দহন বিক্রিয়াটা সম্পূর্ণ না হতো। কাজেই এদের কাছে আমাদের ঋণ অনেক বেশি এবং এই বিক্রিয়াটার গুরুত্ব অনেক অনেক বেশি, কারণ এই বিক্রিয়া থেকে প্রচুর শক্তি উৎপন্ন হয়। এবং সেটা কার শক্তি? সেটা কার্বনের শক্তি। আমাদের কার্বন থাকা যে যৌগগুলো তারা অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে, আমরা বলবো দহন বিক্রিয়া করে, তারা কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করে এবং একই সাথে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন করে, যে শক্তিটা আমাদের কাজে লাগে। তো আমরা জ্বালানি পোর্শনটা নিয়ে আর বেশি না বলি, কারণ অলরেডি বলে ফেলা হয়েছে। এবার পাকস্থলীর দিকে একটু তাকাই, আমাদের শরীরের দিকে একটু তাকাই, কি হয় আসলে সেখানে। আমরা একটু বড় হলেই জানতে পারবো যে আমাদের পাকস্থলী থেকে খুব শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয়, খুবই শক্তিশালী। তুমি চিন্তা করে দেখো যে সামান্য পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা খুব কম ঘনমাত্রার হলেও যদি তোমার হাতে এসে পড়ে তাহলে তোমার হাত পুড়ে যেতে বাধ্য। কিন্তু আমাদের শরীরে এত শক্তির হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হচ্ছে, কিন্তু আমাদের ভিতরে আসলে কি দাঁড়াচ্ছে? ভিতরে কিছু হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ তার আবরণ রয়েছে, বেসব রয়েছে। কিন্তু আমরা গ্যাস্ট্রিক বলে সাধারণ জনসমাজে আমাদের একটা কনসেপ্ট প্রচলিত, তাই না? একটা রোগ বলে আমরা অনেকটা মনে করি গ্যাস্ট্রিক মানে আসলে কি? অ্যাসিডিটি বেড়ে যাওয়া, দ্যাট ইজ অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া। তো তখন ডাক্তাররা কি মানে প্রেসক্রাইব করে, তখন ডাক্তার আসলে প্রেসক্রাইব করে যে আপনি অ্যান্টাসিড জাতীয় কোনো কিছু খাবেন। তো অ্যান্টাসিড জিনিসটা আসলে কিছুই না, জিনিসটা আসলে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। জিনিসটা আসলে মূলত অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সাথে তো অবশ্যই অনেক কিছু থাকে, মূলত অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। কেন? কারণ হচ্ছে দেখো, তোমার পাকস্থলী থেকে নির্গত হচ্ছে HCl, অর্থাৎ খুব শক্তিশালী অ্যাসিড। তুমি সেখানে একটা ক্ষার নিয়ে আসলে, তো অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে একজন আরেকজনের শক্তি নষ্ট করে দিবে। দ্যাট ইজ তোমাকে যেটা অতিরিক্ত অ্যাসিড যেটা তোমাকে আক্রান্ত করতে পারতো, সেটার সমস্যা আর এখানে দেখা যাচ্ছে না। তো কাজে এটাও আমাদের মানে খুব পরিচিত বা খুব বলবো খুব কাছের একটা বিক্রিয়া। এরপর আসে শক্তি উৎপাদন। আচ্ছা, তোমরা যদি তোমাদের বায়োলজি বই পড়ো তাহলে দেখবে শ্বসন বলে একটা জিনিস তোমাদের রয়েছে, শ্বসন বা রেসপিরেশন। এই রেসপিরেশন কিন্তু এক ধরনের বায়োকেমিক্যাল প্রসেস। কেমন প্রসেস? সেটা হচ্ছে বায়োকেমিক্যাল প্রসেস, দ্যাট ইজ বায়োলজি এর সাথে রিলেটেড এবং অনেক বেশি কেমিস্ট্রিও এর সাথে রিলেটেড। জিনিসটা কেমন? জিনিসটা হচ্ছে আমরা যে শ্বেতসার জাতীয় খাদ্য খাই, দ্যাট ইজ স্টার জাতীয় খাদ্যগুলো খাই, সেটা দেখতে আসলে অনেকটা এরকম C6H12O6। আমি গ্লুকোজকে নিলাম আর কি, তাদের মধ্যে গ্লুকোজকে নিলাম। তো গ্লুকোজ আসলে বিক্রিয়া করবে কার সাথে? আবারও সেই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তারা উৎপন্ন করবে আর কিছুই না, কার্বন ডাইঅক্সাইড, পানি এবং অতি অবশ্যই কিছু শক্তি উৎপন্ন করবে। আর যে শক্তি উৎপন্ন করবে সেটা দিয়ে আমি এখন কথা বলছি, সেই শক্তি দিয়ে তুমি এখন টেবিলে বা চেয়ারে বসে আমার ভিডিও দেখছো, সেই শক্তি দিয়ে তুমি চলাফেরা করছো। অর্থাৎ পুরো জিনিসটার সাথে জড়িত শক্তি উৎপাদন। তোমার শরীরের যে ফিজিওলজিক্যাল শক্তি বা মেকানিক্যাল শক্তি পুরোটাই উৎপন্ন হচ্ছে আসলে কোত্থেকে? এই বিক্রিয়া থেকে। দ্যাট ইজ যে বিক্রিয়াটা তুমি এখানে পাচ্ছ, এটাও কিন্তু একটা কার্বন ঘটিত যৌগ, তার সাথে বিক্রিয়া করছে অক্সিজেন। তুমি কার্বন ডাইঅক্সাইড, পানি পাচ্ছ, ঠিক আগের দহন বিক্রিয়ার মতোই, কিন্তু এখানে পাচ্ছ শক্তি। এখন এটা কেন দহন বিক্রিয়া না, এটা একটা প্রশ্ন আসতে পারে। উত্তরটা হচ্ছে দহন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতাম যে আমাদের মিথেন
বা ইথেন বা যারাই অংশগ্রহণ করতো তারা সবাই গ্যাসিয়াস আকারে থাকতো এবং তারা আসলে জ্বালানি হিসেবে ব্যবহার করি আমরা। তোমরা অকটেনের নামও শুনে থাকবে, বিভিন্ন গ্যাস মানে গাড়িতে করে যাওয়ার সময় শুনে থাকবে যে অকটেন বলে একটা ব্যাপার রয়েছে, সেটাও কিন্তু এখানে কার্বন ঘটিত যৌগ, তার সংকেত কিন্তু এরকম, সেটাও এরকম, এবং এটাও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আর কিছুই না, কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি করবে। তো কাজে এটাকে তখন দহন বলি, আর এটাকে আমরা এক্স্যাক্টলি দহন বলি না সেভাবে। বাট তুমি যদি বলতে চাও তবে আমার মনে হয় না খুব একটা বেশি ভুল হবে। তো এই গেল আমাদের শক্তি উৎপাদনের বা আমাদের ফিজিওলজিক্যাল যে মেকানিক্যাল শক্তি সেটার এক্সাম্পল। এবার যদি আমরা মরিচা বা রাস্টের যে ব্যাপারটা, ইংলিশটা যদি লিখি অনেকের বুঝতে সুবিধা হয়, রাস্ট, সেটাও কিন্তু এক ধরনের খুব পরিচিত বিক্রিয়া। তুমি যদি কোনো একটা আয়রন বা লোহার টুকরো তুমি যদি রেখে দাও খোলা আকাশে বা মানে বাতাসের সংস্পর্শে রেখে দাও, তাহলে দেখবে কিছুদিন পর তার উপরে মরিচা জমেছে। কেন জমেছে? তার কারণ হচ্ছে আমরা জানি যে অক্সিজেন আসলে কি করে, অক্সিজেনের সাথে এই রিঅ্যাকশনগুলো আসলে আমরা বলি এগুলোকে করোসিভ রিঅ্যাকশন। করোসিভ কথার মানে হচ্ছে ক্ষয়কারক, তার মানে হচ্ছে ক্ষয়কারক, অর্থাৎ সেটা ক্ষয় করে ফেলে। কাকে ক্ষয় করে ফেলে? ধাতুকে ক্ষয় করে ফেলে। তুমি যে আয়রনকে রেখে দিয়েছো উন্মুক্ত পরিবেশে, তাকে ক্ষয় করে ফেলে, এবং সেটাই কিন্তু আমরা এখানে লিখেছি যে এটা এক ধরনের করোসিভ রিঅ্যাকশন। তো রিঅ্যাকশনটা আসলে কেমন? রিঅ্যাকশনটা হচ্ছে আর কিছুই না, আয়রন, খুব নর্মাল একটা আয়রন বার বা একটা আয়রন দণ্ড তুমি রেখে দিলে, তার সাথে অক্সিজেনের বিক্রিয়া হলো। সমস্যা হচ্ছে বিক্রিয়া শুধু অক্সিজেনের সাথে হয় না, তার উপস্থিতিতে পানিও থাকা লাগে। কতটুকু পানি আমরা সেটা জানি না, এন সংখ্যক পানি। কতটুকু পানি? এন সংখ্যক পানি, সেটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 1 লক্ষ হতে পারে, কোনো সমস্যা নেই, এন সংখ্যক পানি। এবং তারা বিক্রিয়া করে Fe2O3 তৈরি করবে। Fe2O3 কি? আয়রন অক্সাইড, আয়রনের অক্সাইড, তাই না? আয়রনের অক্সাইড তৈরি করবে। কিন্তু কেমন আয়রনের অক্সাইড? NH2। মনে পড়ছে সেই পানি যোজন বিক্রিয়ার কথা? আয়রন অক্সাইড থাকবে সোজা কথা, কোনো সমস্যা নেই, কিন্তু তার সাথে অ্যাসোসিয়েটেড কে থাকবে? পানির অণু থাকবেই। কতটুকু পানির অণু থাকবে? আমরা ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে জানতাম 6 অণু, তাই না? কপার সালফেটের ক্ষেত্রে জানতাম কয় অণু? 5 অণু, তাই না? যেটাকে আমরা তুতে বলতাম। কিন্তু এখানে কয় অণু এটা আসলে এখনো বিজ্ঞানীরা বের করতে পারেননি, কাজে আমরা এটাকে এন দিয়ে ডিনোট করি। ঠিক আছে? তো এই গেল আমাদের পুরো আমাদের চারপাশে থাকা বেশ কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যেগুলোর সাথে আমাদের কেমিক্যাল রিঅ্যাকশনস বা আমাদের রাসায়নিক বিক্রিয়া অনেক বেশি রিলেটেড, অনেক ওতপ্রোতভাবে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো যাই থাক, আমরা মোটামুটি আমাদের পুরো চ্যাপ্টারের যে কনসেপ্ট সেটা তুলে আনার চেষ্টা করেছি। এবং তার চেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে অনেক রেফারেন্স তোমাদেরকে দিয়েছি। অতগুলো রেফারেন্স যদি তুমি জানতে না চাও তবে খুব বেশি ঘাটার দরকার নেই, যতটুকু বলেছি ততটুকু পড়লেই চলবে। যদি তুমি জানতে চাও, যদি তোমার জানার আগ্রহ থাকে, তবে অবশ্যই সেসব জিনিসগুলো একটু টুকে দেখবে। google.com-এ গিয়ে জিনিসগুলো সার্চ দিলেই বেশ অনেক তথ্য বের হয়ে আসবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।